একটা বিপ্লব, একটা আপনার গণ অভ্যুত্থানকে গলা টিপে হত্যা করা হয়েছে। এই যে এনজিও পার্টি, এই যে ডক্টর ইউনূস তো সব এনজিও নিয়ে কাজ করছে, এগুলি আপনার আসলে একেবারে একটা নির্বুদ্ধিতা এবং রাষ্ট্র পরিচালনায় এদের যে আনাড়িপানা সেটা প্রমাণিত হয়। কারণ এরা ইয়াং সব ছেলে, এদের আপনার অনেক জিনিসই আছে, এদের জাজমেন্ট নাই, জাজমেন্ট থাকার কথাও না। তাদের 20-22 বছরের একটা ছেলের কাছ থেকে আপনি কি বা আশা করতে পারেন? তাদেরকে আপনি দিয়ে দিচ্ছেন বিশাল ক্ষমতার অধিকারী করে দিচ্ছেন, এই মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ে তারা বদলি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। কেন, কি কারণে এটা করতে হবে? এটার কোনো যুক্তি নাই। এটার যুক্তি নাই। এটা একটাই যুক্তি আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি বলেছেন যে ছাত্ররা তার প্রাথমিক এমপ্লয়ার, সুতরাং এমপ্লয়ারদেরকে সে প্লিজ রাখার জন্য সে দেশের, জাতির এবং রাষ্ট্রের 12টা বাজে 13টা করে দিচ্ছে। এটা ছাড়া আর কোনো কিছু আমি দেখি না। এটা একটা আসলে একটা অশনি সংকেত। এই যে যারা টাকা পয়সা এইভাবে টাকা পয়সা তারা যারা আপনার আদায় করে নিচ্ছে, আমরা তো জানি না এর আগে তারা কত টাকা আদায় করছে, কি করছে না করছে। এদেরকে কেমনে মুক্ত করে আনবেন, কেমনে এই চাঁদাবাজির থেকে এদেরকে আপনি ফিরিয়ে আনবেন? সেটা ফিরিয়ে আনা তো সোজা ব্যাপার না। কিন্তু এই কাজটা কেন উনি করলো? উনি একটা জেনারেশনকে ধ্বংস করে দিল। উনাকে কোথার থেকে সবাই মিলে ধরে আনলো, ধরে আনার পরে রেজাল্ট হলো যে একটা জেনারেশনকে, একটা ইয়াং জেনারেশন, যে জেনারেশনের উপরে অনেক আশা ছিল এবং যে জেনারেশন অসীম সাহস দেখাইছে, একটা ডিক্টেটরকে তারা পরাজিত করছে, তারা মেধা দেখাইছে, তাদের সাহস দেখাইছে, তাদের ত্যাগ ছিল, তিতিক্ষা ছিল, তারা কিন্তু বিরাট কাজ করছে। এই কাজ, তাদের কাজকে কোনোভাবেই আমি ছোটভাবে দেখি না। আমি যতদিন বেঁচে থাকবো আমি সেই জুলাই আগস্টে এই যে যুবকদের, তরুণদের যে বীরত্ব ব্যঞ্জক যে অ্যাক্টিভিটিস, এটা আমার মনে থাকবে। কারণ আমরা একটা ডিক্টেটরের হাত থেকে মুক্ত তারা করে দিয়েছে, তাদেরকে আমরা নষ্ট করে ফেললাম। এটাই আমার কাছে পেইনফুল মনে হয়। একটা বার কেউ বললো না ডক্টর ইউনূসকে যে আপনি এই কাজটা করেন না। আপনি অনেকবার বলেছেন, প্রথমে বলেছেন যে এই যে 3 জন ছাত্রকে কোনো অবস্থাতেই অ্যাডভাইজার করা উচিত হয় নাই। উচিত তো হয় নাই, উচিত তো এটাতেও যে একটা ভুল কাজ হয়েছে এটা তো প্রমাণিত হয়েছে, এটা তো বলা হয়েছে। আপনি অনেকবার বলছেন, আমি বলেছি, আমরা কেন, অনেকেই বলছে, কিন্তু উনি তো কারো কথা শুনে না। সমস্যা হচ্ছে কি যে বৃদ্ধ লোকেরা অনেক সময় আছে যে তারা যা একটা মনে করে সেটাই সেইভাবেই চালায় যায়। তারা অন্য লোকের অ্যাডভাইস তারা নিতে চায় না। 1 আগস্টের পরে আমাদের ব্যবসা বাণিজ্যে আমেরিকায় রপ্তানি যেটা আছে সেটা কোন ভয়ঙ্কর অবস্থায় দাঁড়াবে, এই ধরনের একটা আশঙ্কা আপনি করেছিলেন। আপনি আশঙ্কা করেছিলেন গার্মেন্টস সেক্টর গুলিতে একটা সুনামির মতো আসতে পারে, প্রায় 7-8 লাখ লোক বেকার হয়ে যেতে পারে, আপনি এগুলো আশঙ্কা প্রকাশ করেছিলেন। আজকে 1 আগস্ট ঘনিয়ে এলো, আর 3-4 দিন বাকি আছে। এর মধ্যে অনেক কিছু আবার দেখলাম যে আমেরিকা থেকে নাকি 25টা বোয়িংও কিনবে বাংলাদেশ, মানে এই সমস্ত ভেট দেওয়ার একটা চেষ্টাও হচ্ছে। তো আপনাকে মনে হয় এগুলো করার মাধ্যমে আমরা সেই 35%-এর যে খরচ আমাদের মাথার উপর চেপে আছে সেখান থেকে মুক্তি পেতে পারবো? অথবা আরেকটা কোশ্চেন, এখানে একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন, যে 3 মাস তো আমরা সময় পেয়েছিলাম, এই 3 মাসকে কি আমরা যথাযথভাবে মানে একটা নেগোসিয়েশনের জন্য ব্যবহার করতে পেরেছি? এখানে আপনার মাহমুদুল হকের নিরাপত্তন্ডে একটা বই আছে, সেখানে একটা বাক্য আছে, গভীর ঘুমে বালকের প্রস্রাবের মতো সময় কেটে গেছে। 3টা মাস এরা আপনার নষ্ট করে ফেলছে। আপনার যখন অন্যান্য দেশ, আপনার ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, তারা যখন টাস্ক ফোর্স করছে, তারা যখন বিভিন্ন ভাবে লবিস্ট নিয়োগ করছে, নানাবিধ অপশন দেখছে, আমরা তখন এই কোথাকার কোন এক লুৎফে বলে এক লোক, আমরা তাকে চিনিও না, উনি নাকি বাংলাই পড়তে পারে না এমন একজন ভদ্রলোক, সেই ভদ্রলোককে এনগেজ করছে। সেই ভদ্রলোক তো ওনার মন্ত্রী পর্যায়ের লোক, তাকে এনগেজ করছে। পরে খলিলুর রহমান, ডক্টর খলিলুর রহমান বলে এক ভদ্রলোক, তাকে, এখন খলিলুর রহমান হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি
এই অ্যাডভাইজার, তো তার সাথে ট্যারিফ নিয়ে ইউএস রিপ্রেজেন্টেটিভ ফর ট্যারিফ কেন কথা বলবে, কি কারণে কথা বলবে? তাদের তো একটা প্রোটোকল আছে, তাদের তো একটা নিয়ম মানে চলে। যখন দেখছে যে পরিস্থিতি খুবই জটিল হয়ে গেছে, সেই সময় আপনার এই আপনার কমার্স মিনিস্ট্রিকে ইনভলভ করছে, অন্যান্য, কিন্তু তারপরেও যারা অ্যাকচুয়ালি স্টেক হোল্ডার, আপনার সেদিনকে কালকে আমি শুনতেছিলাম একে একে আজাদের যে বক্তব্যটা খুবই আপনার খুবই টাচিং। সে বললো যে তার 60,000 স্টাফ, 60,000 স্টাফ, এই 60,000 স্টাফের বেতন সে কিভাবে দিবে, এবং তারা তো অল্প মার্জিনে কাজ করে, তারা তো বেশি মার্জিন, এবং বেশিরভাগ কাজই করে আমেরিকানদের। এখন এই আমেরিকানদের যে অর্ডার গুলি বাতিল হয়ে যাবে, কারণ 50%, অ্যাকচুয়ালি 51% ওভেনে, এই 51% কাস্টম ডিউটি বা ট্যারিফ দিয়ে কোনো অবস্থাতেই ব্যবসা করা সম্ভব না। অর্থাৎ এই যে যারা ওই আমেরিকায় রপ্তানি করতো, যাদের যে লাইন ছিল, কারখানা সেইভাবে তৈরি করে রাখছিল, সেগুলি কিন্তু আপনার ইনঅপারেটিভ হয়ে যাবে, আইডেল হয়ে যাবে। এটা হয়তো ইউরোপিয়ান ইউনিয়নের যে অর্ডার গুলি আছে তার সাথে কম্পিট করতে যে হোল ইন্ডাস্ট্রিটা সিক হয়ে যাবে। এখন আপনি যদি দেখেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা কিন্তু গড়ে উঠছে গার্মেন্টস মালিকদের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু তারা এই পর্যায়ে নিয়ে আসছে। তারা সারা বাংলাদেশের 40 লক্ষ লোকের কর্মসংস্থান করে, তারা আপনার সবচেয়ে বেশি রেমিটেন্স আনে, এক্সপোর্ট করে তারা আনে, তাদেরকে তারা কনফিডেন্সে নেয় নাই। এই যে এনজিও পার্টি, এই যে ডক্টর ইউনূস তো সব এনজিও নিয়ে কাজ করছে, এনজিওরা কেন সেই মালিকদেরকে এদের ইনভলভ করে নাই? ইন্দোনেশিয়া করতে পারছে, তো উনি করতে পারে নাই কেন? কি কারণে? উনি কি বিরাট পণ্ডিত হয়ে গেছে? হাঁস মুরগি পাললে আর আপনার ওই যে ওর নাম কি, ওই যে 5,000 টাকা দিয়ে বেতের বাঁশের করলেই হয় না। এগুলি রাষ্ট্র চালাইতে হইলে যে জ্ঞান, যে বিবেচনা, যে মেধা দরকার, সেগুলি এই মেডিওকার, এরা সবই তো মেডিওকার। এরা কেউ সরকারি চাকরি পাইছে কোনোদিন? এরা কোনোদিন একটা ভালো কিছু করতে পারছে? এগুলি সব জায়গা থেকে টাকা আনছে, এই আপনার সিএসআর ফান্ড দিয়ে করছে, তার মধ্যে অর্ধেক টাকাই বাইরে দেয়। এই এনজিও পার্টিকে ঝেঁটিয়ে খেদানো দরকার। এখন যে জিনিসটা দাঁড়াইছে, যেটা শোনা গেছে, বোঝা গেছে, যে কোনো অবস্থাতেই এই 1 আগস্টের আগে আপনার এই ট্যারিফের কোনো সুরাহা হবে না। ট্যারিফের সুরাহা হবে একভাবে হবে, ভেরি সিম্পল, ইউনূস সাহেব সরে যেতে হবে। ইউনূস সাহেব যদি সরে যাবে, তার 1 মাসের মধ্যে ভিয়েতনামের সমান হয়ে যাবে। এটা চাউর আছে, কথা সব জায়গায় চাউর আছে। এবং আমি তাই মনে করি, অনেকেই মনে করে যে ইউনূস সাহেবের রাইট টাইম ফর হিম টু কুইট, কারণ দেশের থেকে তো বড় কিছু না। ওনার এই বৃদ্ধ বয়সে এসে উনি যে একটা দেশকে তছনছ করে দিলেন, এটা তো ঠিক হলো না। উনি তো রাজনৈতিক ক্ষেত্রেও তছনছ করছে, কনস্টিটিউশন বাতিল করতে চায়, এটা করতে চায়, সেটা করতে চায়। শেষ পর্যন্ত ছিল অর্থনীতিটাও শেষ করে দিয়ে উনি এখন ওনার যাওয়ার সময় হয়ে গেছে। ওনাকে বলে দেওয়া উচিত গার্মেন্টস মালিকদের যে আপনি অনেক করছেন, নোবেল প্রাইজ পাইছেন, আরো পান, অন্য জায়গায় যায় অন্য কাজ করেন, আপনি কাছ থেকে আমরা মুক্তি চাই। এই জাতি এই সিন্দাবাদের বুড়ার হাত থেকে মুক্তি চায়। এই মুক্তি ইমিডিয়েটলি দরকার, তা না হলে কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে একটা ডিজাস্টার, একটা অশনি সংকেত নেমে আসছে। আপনার এদের কথা শুনলে বোঝা যায় যে এরা সবাই শঙ্কিত, সবাই চিন্তিত।